এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? যে আমার নাম আরিফ। আরিফ, বয়স কত আরিফ ভাই? আমার বয়স এখন 34 ফিল আপ। 34। আপনার জন্ম জেলা কোথায়? আমার জন্ম জেলা হচ্ছে চাঁদপুরে। চাঁদপুর, ঠিক আছে। বলেন, একেবারে ছোটবেলা থেকে যেভাবে বলতে ইচ্ছে করে আপনি আমাকে গল্পটা বলেন। জি, আমার গল্পটা হচ্ছে প্রথমত আমার বাবার থেকে শুরু করি, তাহলে এটা বুঝবেন। আমার বাবা হচ্ছে 3টা বিয়ে করছে। 3টা বিয়ে। আপনার মা কত নাম্বার ছিলেন? আমার মা ছিল হচ্ছে দ্বিতীয়। আচ্ছা। তো আমার যে বড় মা ছিল উনি হচ্ছে আমার মার মানে আপন জ্যাঠাতো বোন ছিল আর কি। তো হচ্ছে ওই মায়ের আবার মানে বাবা ছিল না, মানে আমার ওই বড় নানা ছিল না। আর আমার নানা ছিল হচ্ছে মানে এক্স মিলিটারি পার্সন। আচ্ছা। স্বাধীনের আগেই উনি রিটায়ার করছে। আমি আমার নানাকে দেখছি, আমার মনে আছে একটু হালকা হালকা। তো হচ্ছে মানে আমার মায়ের সাথে আমার বাবার বিবাহের সম্পর্কটা হচ্ছিল এভাবে যে আমার ওই মায়ের তো বড় মায়ের তো বাবা ছিল না। তো আমার যে আগের মানে প্রথম সংসারের যে আমার বাবার ভাই বোন, মানে আমার বড় ভাই বোন যারা ছিল আমার বাবা সহ, ওনারা যখন মানে শ্বশুর বাড়িতে বেড়াইতে যেত, মানে আমার নানার বাড়িতে যখন বেড়াইতে যেত, তখন হচ্ছে আমার নানার ঘরে আর কি বেড়াইতো। তো একটা সময় ওই মা যখন বড় মা যখন মারা গেছে, তখন হচ্ছে আমার নানা আর কি যে মানে একটা মায়া লেগে যায় যে এই নাতি নাতকুর এরা কি করবে, এরা কার কাছে থাকবে। তখন আর কি আমার মাকে আমার বাবার কাছে বিয়ে দেয়। ওকে। যে গল্পটা আর কি আমার নানির কাছ থেকে, আমার নানার বাড়ির সব যত নানিরা ছিল ওনাদের কাছ থেকে আর কি আমি শুনছি। তো হচ্ছে আমার মা এটাতে রাজি ছিল না, এই বিয়েতে রাজি ছিল না। কেননা আমার যে আগের ঘরের যে ভাই বোন ছিল ওখানে হচ্ছে 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোনের মধ্যে বড় বোনের অলরেডি তখনই মানে বিয়ে হয়েছে, মানে সবাই বড় বড়। আর আমার মা ছিল মনে করেন অবিবাহিত একটা মেয়ে, খুবই কম বয়স ছিল। তো হচ্ছে আমি মানে যখন আমি বড় হওয়ার পর আমি শুনতে পারি যে আমার যে বড় খালা ছিল, ওই বড় খালা মানে গ্রামে যেটা হয় আর কি যে চিনি পড়া দিছে, এই মানে এরকম একটু খাওয়াটা রাজি করাইছে। তো পরে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে তো একটা সময় আমি পৃথিবীতে আসলাম, আমার জন্ম হইল। তো যখন আমার ঠিক 1.5 থেকে 2 বছর, তখন আর কি আমার মা একটা সুইসাইড করে আর কি। একটা করে মানে উনি সুইসাইড করে? ঘটনাটা কি ছিল? মানে ফ্যামিলিগত কোলাহল, সাংসারিক সবকিছু মিলিয়ে আর কি। আপনি এটা জেনেছেন কবে, মানে কত বড় হয়ে জেনেছেন? আমি যখন বুঝতে শিখছি তখন থেকেই আমি জানতাম। কি শুনেছেন, গল্পটা কি? মানে শুনতাম যে আমার যে আগের ঘরে যে ভাই বোন ছিল ওনারা খুব জ্বালাতন করতো। তারপরে এমনিতেও তো আমার মা মানে রাজি ছিল না বিয়েতে, তো তার উপরে জ্বালাতন করতো। তারপরে আমার বাবার হচ্ছে পাকিস্তান পিরিয়ডের আগের থেকেই ঢাকায় ব্যবসা ছিল। ঢাকায় যাত্রাবাড়িতে আপনার জাল্লাপাড়া এখানে মানে মুদি দোকান ছিল। মানে তখনকার দিনের মানে আমার দাদা ধরেন ওই এলাকার আধিপত্য জমিদারের মতোই ছিল। তো ওই আমার বাপের টাকা পয়সা আছে খুব, এই জন্য আর কি আমার নানা আর কি বিয়ে শাদী দিছে। তো বাড়ির মানুষ একটা সময় আর কি এরকম কিছু মানে গ্রামে যেটা হয় কানাঘষা করে যে আমার বাবা ঢাকা থেকে যে মানে দোকান থেকে বিভিন্ন প্রসাধনী আনে, এগুলা নাকি উনি মানে বিভিন্ন ডানবাম করে, এরকম একটা কানাঘষা আর কি উঠছে। তো এরপরে আমার মা যখন আমার নানার বাড়িতে চলে আসে, তারপর আর কি কয়েকবার মানে আবার গেছে আমার নানা বা আমার নানি, ওনারা বুঝায় টুজায় দিছে। তো তারপরে
মানে বাবার বাড়িতে আমার নানার বাড়িতে যখন আসতো তখন আমার নানা আরো মানে বকাবকি করতো, মানে যেটা বাঙালি যেটা হয় যে মেয়েদের স্বামীর ঘরের থেকে মানে এদিকেও উনি কোনো মন পাচ্ছিল না, ওদিকেও কোনো মন ওদিকেও পাচ্ছিল না, যে পাচ্ছিল কারণে না। উনি আসলে হ্যাঁ, একটা বড় আর একটা step তখনকার সময়ে আমার বাবা হচ্ছে আমার যে বড় বোন হুম। ওনার কথায় উঠবোস করতো। আমার বড় বোনও ভালো, মানে তখন ঘরের বড় মেয়ে হিসেবে ওনাকেও খুব আদর করতো, ওনার কথায় চলতো। আয়শা বাবা মনে করেন যে ঢাকা থেকে যখন যাইতো দেশের বাড়িতে তখন মানুষে বলতো এটা ওটা বলতো, তখন বাবাও মনে করেন যে অত্যাচার করতো। তো সব কিছু মিলে একটা সময় আর কি যখন সুইসাইড করে তখনকার ঘটনাটা আমি যেটা শুনছি, আমার নানুরা যেটা বলছে আমার কাছে, হুম। যে মানে আমার বাবা যেদিন আমার মারে আনতে গেছে হুম। তো বলছে যে অনেক জোরাজোরি করছে, পরে আর যায় নাই, বলছে ঠিক আছে আগামীকালকে যাব। আগামীকালকে যাব বইলা ওই রাত্রেই আর কি ধরেন রাত্রে ঘুমের মধ্যে আর কি একটা কিছু খাইছে, একটা কিছু খায় আর কি সুইসাইড করছে। পরের দিন সকালে রাত্রেই খবর হয়েছে কিছুক্ষণ পরেই, তো এক পর্যায়ে আর বাঁচানো সম্ভব হয় নাই। তখনকার দিনে তো মানে হসপিটাল এগুলা খুব উন্নত চিকিৎসা ধারে কাছেও ছিল না, একটু গ্রামের ভিতরে। হুম। আর হচ্ছে আমার নানা ওই যে এক্স মিলিটারি পার্সন ছিল, ওই জন্য আর কি তখন আর মানে প্রশাসনিক কোনো সমস্যা হয় না, যেটা হয় যে হসপিটালে আনতে হয়, পুলিশ আসে, এগুলো আর কি তখন হয় নাই। ওকে। তো তারপর আমার মা আপনি একমাত্র আপনার জি মায়ের আমার মায়ের সংসারে আমি একমাত্র। তো এরপরে আমার বাবা আর কি আরেকটা বিয়ে করে। আচ্ছা। আরেকটা বিয়ে করে ওই ঘরে এখন আমার ছোট আরো 3 ভাই আছে। ওকে। তো আমার মা মারা যাওয়ার সাথে সাথে যেটা হয়েছে যে আমার নানি আমাকে 1 মাস পরে আমাদের বাড়ি থেকে নিয়ে আসে আমার নানির বাড়িতে। হুম। মানে আমি আমার নানুরা সবাই বলছে যে আমি তখন ফিটার খাইতাম আর কি, ফিটার খাইতাম। মানে অ্যাকচুয়ালি আমার মায়ের চেহারা আমার মনে নাই, মানে আমি দেখি নাই যে কেমন মায়ের চেহারা। হুম। তো আমার নানি আমাকে নিয়ে আসলো, যে 1 মাস পর্যন্ত আমার বাবার বাড়ির চাচিরা লালন পালন করলো, ওনারা রাখতে পারে না। পরে আমার নানি আমাকে নিয়ে আসলো, নানির কাছেই বড় হইলাম, লালন পালন করলো নানি আমাকে আর কি, ফিটার খাওয়াইতো, ফিটার খাওয়ায়া বড় করছে। তো যখন আমি বুঝতে শিখলাম তখন আর কি মানুষের কাছ থেকে এগুলা শুনলাম যে আমার মা হচ্ছে সুইসাইড করে মারা গেছে। মানুষ বলতো, বিভিন্ন কথা বলতো। তারপরে অনেক সময় খোঁচা মায়েরা অনেক কথা বলতো মানুষে, যে মা মরা বাইল্লা বাপ মরা ঠাইল্লা, এইভাবে মানে গ্রামের একটা প্রবাদ আছে, তুচ্ছতাচ্ছিল্য করা যেটাকে বলে। তুচ্ছতাচ্ছিল্য করতো। তো আমি আবার একটু দুষ্ট প্রকৃতির ছিলাম বেশি, মানে অনেক দুষ্টামি করতাম। তো বাবার বাড়িতে আসতাম মাঝে মাঝে, মানে বেড়াইতে আসতাম, মানে আমার নানার বাড়ি গিয়ে বলতাম আর কি যে এটা এটা আমাদের বাড়ি। আর আমাদের বাড়িতে যখন আসতাম তখন আর কি মাঝে মাঝে আসতাম, 2-3 দিন থাকতাম। তো যে আমার বাবা যে পরে বিয়ে করছে ওই সৎমা এখনো আছে। তো আমি মন থেকে কখনো ওইভাবে সৎমা বলি না। তো উনিও যথেষ্ট আসলে হিংসা করতো, ইয়ে করতো। আর আমার বাবা আমাকেও মানে তেমন কিছু ইয়ে করতো না, খুব দেখাশোনা করতো না। ধরেন কোনো সময় যদি জামা কাপড় লাগতো বা ধরেন জুতা লাগতো, আমার বাবা বলতো যে তোর মামারা আছে না, তোর মামারা তো বড় লোক। ওকে। আর মামারা বলতো যে তোর বাপের তো ঢাকা ব্যবসা আছে, তোর বাপের কাছে যা, এইভাবে বলতো। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর এক সময় আমার নানি আবার মানে পেনশন তুলতো, মানে আমার নানা যে এক্স মিলিটারি ছিল, আমার নানি পেনশন তুলতো। তো নানি যেখানেই যাইতো আমাকে সাথে করে নিয়ে যেত, যেহেতু আমি নানির কাছেই ছিলাম। আচ্ছা। আর আমার মামারা হচ্ছে 4 মামা। 4 মামার মধ্যে আর কি এই 2 জন বর্তমানে গাজীপুরে ব্যবসা করে, হার্ডওয়্যারের ব্যবসা। আর 2 জন হচ্ছে মানে ফার্নিচারের মানে মিস্ত্রি। এই 2 জন। তো মামারা, ওই ছোটো মামা তেমন একটা, তো নানা যখন মারা গেছে ছোটো মামাও আর কি তখন আর কি জব করে নাই। তো এখন মোটামুটি ওনারা সেটেল। তো মামারাও আমাকে অত বেশি একটা খুব মানে আমার যাতে ভালোভাবে দেখাশোনা করা যায় ওরকমভাবে দিতে পারতো না। তো একটা সময় ওই যে নানি যেখানে যাইতো আমাকে সাথে সাথে নিয়ে যাইতো। তো সবসময় পেনশন তোলার জন্য যাইতো হচ্ছে মানে ওই যে কোর্টে। তো একদিন আমি মানে ওই আমাকে না নিয়ে চলে গেছে। আমি মানে মাদ্রাসায় ছিলাম, না নিয়ে চলে গেছে। পরে আমি মাদ্রাসা থেকে আসছি, আর বাড়ির সবাই বলতেছে তোর নানি তো চাঁদপুর গেছে টাকা তোলার জন্য। পরে আমি আর কি বাড়ি থেকে বেরোইছি, বের হয়ে ধরেন চাঁদপুর ধরের ডান দিকে, আমি বাম দিকে চলে গেছি। মানে হাঁটতে হাঁটতে আমি চলে গেছি ধরেন হাজীগঞ্জ। ওকে। হাজীগঞ্জ চলে গেছি, এটা হচ্ছে 98 বন্যার সময় এই ঘটনাটা। হাজীগঞ্জ চলে গেছি, ওখানে গেছি। আর একদিন ওই মানে একটা হোটেলে মানে খাবারের ওই যে বুটমুড়ি বিক্রি করে বুটমুড়ি খাইতেছি। তো একজন ভদ্রলোক আমাকে দেখলো, হাফ প্যান্ট পরা আর হচ্ছে গেঞ্জি পরা। উনি আমাকে খুব আদর করলো। আমার আবার একটা ইয়ে ছিল যে আমাকে যে খুব আদর টাদর করতো, আমি ওনারে খুব মানে ভালোবাসতাম। এখনও ওই মানে মায়ার বিষয়টা আমার ভিতরে রয়ে গেছে। তো হচ্ছে উনি আমাকে ওনার কথা বলে যে তুমি কোত্থেকে আসছো, এরকম ছেলে তো আর এই এলাকায় আমাদের এলাকায় আর দেখি নাই। উনি আমাকে নিয়ে গেল ওনার বাড়িতে। পরে আমি ওনাকে আমাদের মানে নানার বাড়ির, আমাদের বাড়ির ঠিকানা সব কিছু ওনাকে বলছি। বলার পরে 98 বন্যার সময় উনি আমাদের বাড়িতে আইসা আমাকে দিয়ে গেছে ওনার বাড়িতে। তখন আমি 16 দিন ছিলাম। তো আমাদের বাড়িতে যখন দিয়ে গেছে তখন আমার বাবা ছিল। তখনকার সময়ে 98 বন্যার সময় আমাদের মানে গ্রামে যেটা হয় যে চৌকাট করা পাটাতন ঘর যেটাকে বলে, তখনকার সময় মানে আমাদের 2টা পাটাতন ঘর ছিল। তো আমার কাছে একটা বিষয় খারাপ লাগছে, যখন ওই ভদ্রলোক আমাকে নিয়ে আসছে আমাদের বাড়িতে, তখন আমার বাবা ওনারে আমার সামনেই মানে আকার ইঙ্গিতে বলছে যে মানে আপনার যদি নেন ওরে আমি লিখিত করে দিয়ে দিব। ও, এটা বলছে। এই কথাটা আমি আজও ভুলতে পারিনি, আমি ভুলতে পারবো না। যদিও আমি এখন আমার বাবার ভিটায় থাকি, কিছু মানে আমি নিরুপায়। তো এরপরে একটা সময় আমার নানি মারা যায়। জন্য মানে আমার নানির যখন শেষ সময় বয়স, আমার মামারা বলা বলি করছিল যে তোরে অমুক একজন লোক আছে, বড় লোক, ওনাদের ছেলে সন্তান নাই, ওনাদের একটা ছেলে হইলে ওনারা পালবে, মানে এরকম আমাকে দেওয়ার জন্য মানে সরাসরি আমাকে প্রস্তাব করতেছে। আমি কিন্তু তখন সব বুঝি, হ্যাঁ আমি তখন সব বুঝি। মামারা আমাকে বলতো, আমার সেজ মামা আমাকে কয়েকবার বলছে। বলার পর এক পর্যায়ে আমি রাজি হয়েছি। তখন আমার নানি জীবিত ছিল। আর ছোটোবেলা থেকে শুনতাম যে সবাই বলতো যে আমার মা মারা যাওয়ার পরে অনেক বড় লোক মানুষরা আসছে বিভিন্ন জায়গা থেকে যে আমার নেওয়ার জন্য, কিন্তু আমার নানি দেয় নাই। বলছে যে না, আমার জিয়ের মানে গ্রামের যে ভাষাটা, যে আমার জিয়ের শাল আমি আমার কাছে রাখবো, মানে আমার মেয়ের স্মৃতিটা আমার কাছে রাখবো, এরকমভাবে আর কি আমার নানি রাখছিল। তো এক পর্যায়ে আর কি আমি ওই যে হাজীগঞ্জ যেখানে গেছিলাম, যে ভদ্রলোক আমাকে একবার আয়না দিয়ে গেছিলো, 15-16 দিন ওনাদের কাছে ছিলাম। ওনারা খুব আমার আদর টাদর করছিল। তারপর আমার মা মারা গেছে শুনে ওনারাও আমাকে খুব আদর করছিল। তারপর আমি ওনাদের বাড়িতে চলে গেছি ডাইরেক্ট। যাওয়ার পরে ওনাদের ফ্যামিলির সাথে আমার একটা সম্পর্ক ছিল। মানে ওনাকে বাবা ডাকছি, তারপর হচ্ছে ওনার ওয়াইফকে মা ডাকছি, তারপরে ওনার
দুইটা মেয়ে ছিল, একটা ছেলে ছিল। ছেলেটা বড় ছিল আর মেয়ে দুইটা মানে ছোট ছিল। ওনাদের ফ্যামিলির সাথে আমার ধরেন 12 বছরের একটা সম্পর্ক ছিল। মানে ওনাদের আদর ভালোবাসায় এরকম হয়েছে যে আমি যে আমার নানার বাড়ি যে আছে, আমার বাড়ি যে আছে, আমি 12 বছরের মধ্যে মানে 2 বা 3 বার আসছি কিনা সন্দেহ। মানে ভুলে গেছি একদম ওনাদের মায়ায়, আমি এদিকের মায়া মানে ভুলে গেছি। তো হচ্ছে আমি একটা সময় যখন ওনাদের এই ওখানে যাতায়াত করতাম, থাকতাম, তো একটা সময় ওনার এলাকার মানে কিছু মানুষ বলতো ওনার নাম নিয়ে যে ও এরে এভাবে মানে ভালোবাসা এভাবে রাখে, নিশ্চয়ই এর কাছে ও মেয়েটে বিয়ে দিবে, বিয়ে দিয়ে ওরে রাইখা দিবে, এরকম বলতো। তারপরে হচ্ছে ওনার যে শ্বশুরবাড়ি ছিল, মানে আমি নানার বাড়ি বলতাম, ওদের সাথে যাইতাম ওনার শ্বশুরবাড়িতে, নানা নানি বলতাম। তো ওনারাও বলতো যে তুমি কি তোমার এই নানা শ্বশুর বাড়িতে আসছো নাকি এমনি বেড়াইতে আসছো, মানে এরকম বিভিন্ন ইঙ্গিতে বলতো। তো বলার পরে হচ্ছে আমি একটা সময় চিন্তা করি যে উনি যদি মন থেকে এরকম কিছু চায় তাইলে হয়তো বা ভালো হতে পারে। আমার যেহেতু গার্জিয়ান নাই, উনি তো আমার গার্জিয়ান, এরকম মানে ভাবতাম। তো হচ্ছে একটা সময় দেখলাম যে না, উনি এরকম কোনো কিছুই ভাবে নাই। তো আমি যখন মানে ইনকাম শুরু করলাম, মানে কাজ শিখলাম, আস্তে আস্তে কাজ করলাম, কম্পিউটারের কাজ শিখলাম, তারপরে ভিডিওগ্রাফির কাজ শিখলাম প্রথমে, তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ শিখলাম, তারপরে ফটোগ্রাফির কাজ শিখলাম। কাজ শেখার পরে আমি জব করা শুরু করলাম। তো হচ্ছে আমি যখন মানে জব করতে শুরু করলাম, টাকা ইনকাম করা শুরু করলাম। আপনার পড়াশোনা কত পর্যন্ত হলো? আমি পড়াশোনা বলতে যদি আমি একেবারে ওইভাবে বলি, আমার একাডেমিক কোনো মানে সার্টিফিকেট নাই। মানে একাডেমিক্যালি পড়াশোনায় যান নাই, কোনো স্কুলেই যান নাই? স্কুলে গেছি, ধরেন মানে আমার শিক্ষাটা এরকম শুরু হয়েছে, মক্তব দিয়ে শুরু করছি। মক্তব দিয়ে শুরু করার পরে একটা সময় বাংলাদেশে শুরু হইলো যে নুরানি শিক্ষা। নুরানি শিক্ষা শুরু হইলো। তো এর কিছুদিন আগে যেদিন ক্লাস 1-এ আমার মামা আমাকে ভর্তি করাইবো, ওই দিন হচ্ছে মানে ওই দিন রাত্রেই আমাকে পড়াইছে সরাসরিয়া কীভাবে কী পড়তে হবে। আর আগে থেকে আমি একটু মানে খুব চতুর ছিলাম। তো ওই দিনই যেদিন পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা ক্লাস 1-এর, ওই দিনই আমাকে ভর্তি করাইছে। তো পরে ক্লাস 1-এ পড়ার পরে ক্লাস 2-তে আমার রোল নং 1 ছিল। তো 2-তে ক্লাস রোল নং 1 থাকার পরে হচ্ছে যেদিন স্কুল প্রথম খুলছে ওই দিন তো বই দেয়। ওই দিন আমি কী জন্য হেলামি করে আমি জানি না যে আজকে স্কুল খোলা, আমি আর স্কুলে যাইনি। পরের দিন স্কুলে গেছি, গিয়ে দেখি যে সবাইরে বই দিয়ে দিছে। তো পরে সবাই বই দিছে কিন্তু আমি বই পাইনি। পরে আমাদের একজন ম্যাডাম ছিল, ওনার ছেলে বই পাইছিল। তারপরে ওনার ছেলের বইটা নিয়ে আমাকে দিছে, মানে আমাকে সবাই খুব আদর করতো। তো এরপর হয়েছে যখন ওই যে নুরানি মাদ্রাসা শুরু হইলো, তখন আমার মামা বললো যে আমাকে মানে মাদ্রাসায় পড়াবে। তারপর দিল নুরানি মাদ্রাসায়। তারপর নুরানি মাদ্রাসায় আমি মনে হয় এক বছরের 1.5 বছরের মতো পড়ছি। পড়ার পরে দেখলাম যে মানে ওখানে আবার হেফজ আছে। পরে আমি হেফজখানায় চলে গেছি। তার মানে আপনার লেখাপড়া 2-3 পর্যন্ত কোনো রকম বাংলা লাইনে? বাংলা লাইনে 2-3 পর্যন্ত প্রথমে। ওকে। তো আপনার প্রথম চাকরির ব্যাপারে বলছিলেন, আপনি প্রথম চাকরিটা কোথায় হলো? প্রথম চাকরিটা হয়েছে আমি ঢাকাতে। আমার লেখাপড়ার বিষয়টা আমি তাহলে আরেকটু বলতে চাই। শিওর। যখন দেখলাম যে আমি হেফজখানায় ভর্তি হয়েছি, আবার নুরানির অর্ধেক পড়ার পরে হেফজখানায় আমি ধরেন 2টা জায়গায় আমি 4 পারা মুখস্থ করছি, 5 পাড়ায় ধরছি। এরপর আমি দেখলাম যে না, আমার লেখাপড়াটা এভাবে হইতেছে না। মানে এরপর আমি নিজে নিজে উদ্যোগ নিলাম যে না, আমি এই স্কুলে আবার ভর্তি হব, নিজের টাকা দিয়া, নিজে কিছু টাকা জোগায়া স্কুলে ভর্তি হব। তারপর আমার যে গাজীপুর আমার যে মামা থাকে, উনি বললো যে না, ওনার বাসায় আমাকে নিয়ে যাওয়ার জন্য, ওখানে থেকে আমাকে লেখাপড়া করাইবো। আমি এখানে স্কুলে সবার সাথে কথা বলছি যে আমি আবার ভর্তি হব, আমি পড়বো। পরে আমার মামা কী করলো, আমাকে ওই কাপাসিয়া নিয়ে গেল। ওখানে নিয়ে কী করলো, আমাকে ওই যে আলিয়া মাদ্রাসায় ভর্তি করাই দিল। মানে ওনারা বলতেছে যে
স্কুলে ভর্তি করালে তো এখন স্কুল ড্রেস কিনা লাগবে, জি। স্কুল ড্রেস বানাইতে হবে, তারপরে হচ্ছে বই কিনা লাগবে। তারপর ওনারা কী করলো, আমাকে আলিয়া মাদ্রাসায় ভর্তি করে দিল। বললো তোর তো পাঞ্জাবি আছে, পাঞ্জাবি টুপি এগুলো আছে, আর আলিয়া মাদ্রাসা থেকে বই দিবে, তাইলে মাদ্রাসায় পড়। আবার মাদ্রাসায় দিয়ে দিল। দেওয়ার পরে এখানে ক্লাস 3-তে আমি কয়দিন মানে ক্লাস করলাম 1 মাসের মতো। 1 মাসের মতো ক্লাস করার পরে দেখলাম যে এগুলো আমার কাছে খুব সহজ লাগে। পরে আমি ক্লাস 5-এর ক্লাসে বসলাম। ক্লাস 5-এর ক্লাসে বসে আমি ক্লাস 5-এ পড়লাম। ঠিক প্রথম সাময়িক পরীক্ষাটা যখন আসলো, তখন আমাকে পরীক্ষার ফিস দেয় না। পরীক্ষার ফিস দেয় না, তখন হচ্ছে আমি ওই দিন আর কি ওখান থেকে আমি মানে পালাইছি। আমার ওই মামার বাসা থেকে আমি পালাইছি। মামার বাসা থেকে যখন পালাচ্ছেন তখন আপনার বয়স কত? মামার বাসা থেকে যখন পালাইছি তখন বয়স আনুমানিক এই 12 এরকম হবে আর কি। তখন আপনি কোনো কিছু কাজ টাজ করেন না? না, তখনও কোনো কাজ করিনি, পালাইছেন? তারপর পালাইছি। পালানোর পরে আর কি যখন এই যে এক জায়গায় আসছি, আসার পরে এক জায়গায় ছিলাম অনেক দিন। থাকার পরে ওনার এক ভাইরা আমাকে দেখে বললো যে ছেলেটা তো খুব ভালো, ওরে আমার কাছে দিয়ে দেন, ওরে আমি এই কম্পিউটারের কাজ শিখাম। তো এটা বলার পরে যখন আমি শুনছি যে ঢাকা নিয়ে যাব, কম্পিউটারের কাজ শিখাইবো, তো কম্পিউটারের কাজ শেখানোর কথা শোনার পর আমার একটু খুব আগ্রহ জাগছে, যে এবার বোধহয় আমার জন্য কিছু একটা হবে, এবার আমার জন্য কিছু হবে। তো আমাকে ওই যে আমাকে ঢাকা নেওয়ার জন্য বলছে, ওনার শালা আর কি আমাকে বুঝাইলো যে তোমার তার এরকমভাবে পেঁচাইতে হবে, তার হাতে তার রাখতে হবে। তখন আমি ভাবছি কি ডেকোরেটরের কোনো কাজ টাজ হবে। তারপর আমি ঢাকা আসছি, আইসা দেখি যে ওনারা হচ্ছে উইডিংয়ের ভিডিওগ্রাফির কাজ করে। এটা হচ্ছে যাত্রাবাড়িতে উইডিংয়ের ভিডিওগ্রাফির কাজ করে, আর হচ্ছে উইডিংয়ের এই এডিটিংয়ের কাজ করে। তো আমি আইসা আর কি এখানে আর কি কাজগুলা শিখলাম। আর এর ফাঁকে হচ্ছে ওই যে হাজীগঞ্জে যাদের সাথে যে আমার 12 বছর সম্পর্ক ছিল, ওনাদের সাথে ওই সম্পর্কটা আমার কিন্তু বজায় আছে ওনাদের কাছে। মানে আমি বাড়িতে গেলে আমি মনে করি যে ওইটাই আমার বাড়ি। তো এক পর্যায়ে আমি আস্তে আস্তে ক্যামেরার কাজ শিখলাম, ফটোগ্রাফির কাজ শিখলাম, তারপরে এডিটিংয়ের কাজ। কি পারসন টু পারসন শিখেছেন নাকি কোনো প্রতিষ্ঠানে শিখলেন? এই একটা প্রতিষ্ঠানে, মানে আমি ধরেন ঝাড়ুদার থেকে আমি ঢুকছি অ্যাসিস্ট্যান্ট হিসাবে, ওনাদেরকে চা আয়না খাওয়াইতাম। তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকছি আর কি। তো তারপরে হচ্ছে এগুলো শিখলাম। এক পর্যায়ে আমার চাকরি হইলো চাটখিলে চাকরি হলে আমার বেতন হচ্ছে 3000 টাকা, নোয়াখালী চাটখিল। তো ওখানে হচ্ছে খোকন ভিডিও নাম। জি। তো উনি খুব ভালো ছিল, আমাকে খুব করতো, আদর করতো। তো হচ্ছে ওই হাজীগঞ্জে যাদের সাথে আমার খুব সম্পর্ক ছিল, ওনারা এক সময় বললো যে আমাকে একবার বলে যে আমি যে টাকাগুলো ইনকাম করতেছি ওনাদের কাছে জমা দিতেছি, মানে আমি মন থেকে ধরে নিয়েছি ওনারাই তো আমার মা, ওনারাই তো আমার বাবা, ওনারাই আমার ভবিষ্যৎ করবে। তো আমি টাকা ইনকাম করে ওনাদের কাছে দিছি। ওনারা একবার বলতেছে আমাকে আমার নামে জায়গা রেখা দিবে, মানে একটা জায়গা কিনে দিলে আমি ভবিষ্যতে বাড়ি টাড়ি করতে পারবো। তারপরে আরেকবার বলছিল আমাকে বিদেশ পাঠাবে। আচ্ছা। তো যখন বিদেশ পাঠাবে বলছে, তখন আমার ওই যাকে আমি মা ডাকতাম উনি আর কি বলল যে এই ছেলের বিদেশ পাঠাইলে ও কি আমাদেরকে দেখবে। তো এই কথাটা আর কি আবার আমার কানে আসছে। তো এরকমভাবে ওনাদের ফ্যামিলিতে আস্তে আস্তে আর কি ওই যাকে আমি মা ডাকছি ওনাদের বাসায়, উনি আর কি ওই যাকে বাবা ডাকছি ওনার সাথে একটু আমাকে নিয়ে ধরেন একটু হিংসার মতোই এরকম মাঝে মাঝে করে। পরে আমি নিজে ওখান থেকে আর কি একটা সময় সরে আসছি। তো ওখান থেকে একটা সময় সরে আসার আগে আমি নিজে ব্যবসা দিছি হচ্ছে এই হাজীগঞ্জ বাজারে নিজে ব্যবসা দিছি, এই ভিডিও এডিটিংয়ের ব্যবসা দিছি। মানে যখন চাটখিলে আমি চাকরি করি, চাকরি ছাড়ার পরে হাজীগঞ্জ বাজারে ভিডিও এডিটিংয়ের ব্যবসা দিছি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প।
জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর এর ফাঁকে কিন্তু আমার নানি মারা গেছে। আমার নানি আমাকে লালন পালন করতো। যখন মামাদের এখান থেকে চলে আসলাম, এর বছর দুয়েক পরে আমার নানি মারা গেছে। তো আমার নানি মারা যাওয়ার পরে আর কি আমি তো একেবারেই ছন্ন ছাড়া। মানে আগে তো আমার একজন মানুষ ছিল, মানে মায়া লাগার মতো একজন মানুষ ছিল। তো এখন হচ্ছে আমার নানি মারা গেছে, আর নানার বাড়িতে একদম যাওয়াই অফ করে দিছি। ওকে। তো সেই জন্য আর কি হাজীগঞ্জে ওনাদের বাড়িতে আমার সম্পর্কটা ছিল। তো এক পর্যায়ে হাজীগঞ্জে ওনাদের সাথেও যখন আস্তে আস্তে আমার সম্পর্কটা হয়ে গেছে, সম্পর্কটা ওনাদের সাথে ব্রেকআপ হয়েছে। মূল কারণটা হচ্ছে ওনাদের সাথে যখন আমি চাকরি করে যখন আমি টাকা জমাইছি, তখন ওনারা বলছিল যে আমার ভবিষ্যৎ করে দিবে, আমার মানে বিদেশ পাঠাবে। তো বিদেশেও পাঠায় নাই, ভবিষ্যতেও কিছু করে নাই। তো তখন মানে এটা হচ্ছে 2007-এর আগে, 2006-এর শেষে। তো ওনারা হচ্ছে আর কি, মানে আমি টাকা ওনাদের কাছে দিছি, ওনারা রাখছে, মানে এটার আর কোনো নাই, হিসাব নেই। আর আমিও তো যখন দিছি তখন তো আমি ফ্যামিলির মনে করেই দিছি, করছি। তো এক পর্যায়ে যখন আমি ব্যবসা শুরু করছি। কিসের ব্যবসা? ব্যবসাটা হচ্ছে ধরেন এই যে যারা ভিডিওগ্রাফি করে বিভিন্ন ওয়েডিংয়ে, ওই এডিটিংটা আর কি আমার কাছ থেকে করাইতো। আমি এডিটিং মানে একটা কম্পিউটার নিয়ে একটা এডিটিং প্যানেল শুরু করছি। তারপরে হচ্ছে পাশাপাশি নিজে ভিডিও কাজ এগুলা নিজেও করতাম। আস্তে আস্তে শুরু করছি আর কি নিজে থেকে। তো এক পর্যায়ে ওখানে ব্যবসা কয়েক বছর, 2-3 বছর করার পরে ওই যেই ফ্যামিলির সাথে আমার সম্পর্ক ছিল, ওনাদের সাথে যখন সম্পর্কটা আমার বিচ্ছিন্ন হয়ে গেল, তখন আমি ভাবলাম যে না, এখানে থাকলে আমি ওনাদের মায়ায় ভুলতে পারতেছি না। আমি ওনাদের মায়া এখনও ভুলতে পারি না, মানে ওনাদের সাথে এত বছর একটা রিলেশন। তো ওখান থেকে আমি নিজের ইচ্ছাতেই আর কি সরে আসছি। এর ফাঁকে আমি ব্যবসা ছেড়ে দিছি হচ্ছে ওখান থেকে ওনাদের ফ্যামিলির সাথে যখন সম্পর্কটা আমার ছিন্ন হয়ে গেল, ওই এলাকা থেকেই মানে ব্যবসাটা ক্লোজ করে দিছি। ক্লোজ করে দেওয়ার পরে মাঝখানে এটা 2013-তে তখন আমি ঢাকায় আসি, যেখানে কাজ শিখছি ওখানে ওনাদের সাথে আমার যোগাযোগ ছিল। তারপরে আইসা আমি একটা মানে প্রথমে একটা ওরা স্যাটেলাইটে আসে নাই, একটা টেলিভিশনে আমি জব করি। আচ্ছা, মানে বর্তমান বেসরকারি একটা টেলিভিশন চ্যানেল। হ্যাঁ। কি হিসেবে জব করেন ওখানে? তখন ওখানে আমি ভিডিও এডিটর হিসেবে একটা জব নিছি। ওকে। কত টাকা স্যালারি আসে আপনার? এখন আপনি ইনকাম করেন কত? স্যালারি বাদ দেন, মানে এখন সব মিলিয়ে এডিট করে সমস্ত কিছু মিলিয়ে। এখন শুধু আমি ওই জব থেকেই মানে 20,000 টাকা স্যালারি পাই। এটা দিয়ে আপনার সংসার চলে? এটা দিয়ে মোটামুটি এখন আল্লাহর রহমতে টুকটাক চলে। তো হচ্ছে মানে 2012-13 দিকে যখন ঢাকায় আসি, যখন একটা টেলিভিশনে জব নেই, তখন ওখানে ওই জবটাতে আমি প্রথম 3 মাস হচ্ছে প্রতারিত হই। আচ্ছা। এরপর আমি আবার মানে দেশে চলে যাই। দেশে যাওয়ার পরে তারপরে 1 মাস পরে আমার একটা স্যাটেলাইট টেলিভিশন থেকে আর কি মানে বায়োডাটা দিছিলাম। বায়োডাটা দেওয়ার পরে ওনারা আমাকে নক করার পরে আমি ওখানে আসছি। আইসা আমার বলছে যে আপনি কি কাজ জানেন? পরে আমি বলছি আমাকে কাজ দেন। পরে প্যানেল টেস্ট নেওয়ার পরে আর কি দেখছে যে কাজ পারি। পরে আমি ওখানে জব করছি 3 মাস। আচ্ছা। 3 মাস জব করার পরে ধরেন হঠাৎ করে একদিন রমজান ঈদ গেছে, কোরবানি ঈদ গেছে, কাজে একদিন একটা ভুল হয়েছে। ভুল হওয়ার পরে ওনারা আর কি বললো যে আপনি চলে যান। তো পরে আর কি আমি চলে আসার পরে আমি আমাদের এলাকায় 2015-তে আবার ব্যবসা শুরু করছি। মানে আমার একটা কম্পিউটার ছিল, মানে আগে যে ব্যবসা ছিল একটা পিসি আমি রাইখা দিয়েছিলাম, মানে সব জিনিসপত্র বিক্রি করি নাই। তারপরে আমার এলাকায় আবার ব্যবসা শুরু করার পরে আমি এদিকে দেখলাম যে আমি যখন হাজীগঞ্জ থেকে চলে আসছি, আমার এখন একটা ভবিষ্যৎ দরকার। এতদিন ডালে ছিলাম, তখন আমি আমাদের বাড়িতে গেছি।
আমাদের বাড়িতে গেছি, এর ফাঁকে ফাঁকে যাওয়া হয়তো বাড়িতে, মানে যাইতাম, মানে চাচিদের ঘরে খাইতাম, মানে সবাই খুব আদর করতো। তো বাড়িতে গিয়ে ধরেন আমি আমার চাচাতো ভাই, আমার যে আগের ঘরের যে বড় বোন ছিল, সবারে বললাম যে দেখেন আমি এত বছর বাইরে বাইরে ছিলাম, আমি এখন বাড়িতে ঘর করব, আমি কতটুকু জায়গা পাবো আমাকে বুঝাই দেন, আমি ঘর করব। পরে ওনারা প্রথম আমার সাথে বাকবিতণ্ডা হয়েছে যে এতদিন কোথায় ছিলাম, এখন আসছি, এখন এসে জাগার ভাগ চাইতেছি, মানে এক পর্যায়ে হাতাহাতি হয়েছে আমার এক চাচাতো ভাইয়ের সাথে। যদি ওনারা আমার বড় ভাই, আমি এগুলা মনে রাখি না, মানে মনে কষ্ট নিয়ে বলি না, মানে এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। তো পরে আমাকে ওই এমনিতে রাফ একটা মাপ বুঝাই দিছে, পরে আমি ওখানে আর কি মানে ঘর তুলছি, মানে ফাউন্ডেশন, 2 তলা ফাউন্ডেশন নিয়ে কাজ ধরছি। তো পরে ওই কাজ ধরার সময় এক সময় ধরেন তখন আমার ব্যবসা চলমান আমাদের এলাকায়। এক সময় যখন আমার টাকা শর্ট পড়ে, তখন আমার মামাদের সাথে আমি যোগাযোগ করি, মামাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হইতো। তো যোগাযোগ করার পরে মামারা বললো যে আমি যে ওয়ারিশ পাবো, 8.5% জায়গা ওয়ারিশ পাবো। তো ওনারা আমাকে বললো যে এই 8.5% জায়গার দাম হইলো মানে মাত্র 60,000 টাকা। তো আমি পর্যায়ক্রমে সব মামারই বলছি যে দেখেন, আমার তো আপনারা ভবিষ্যৎ করে দেওয়ার কথা, নিয়ম অনুযায়ী আমি আপনাদের কাছে বড় হয়েছি, তো আপনারা আমার ভবিষ্যৎ তো করে দেন নাই, নিজে নিজে আমি যতটুকু পারছি করছি। তো আমাকে আপনারা ঠগায়েন না, আমি মানে আমার মায়ের ওয়ারিশ যেটা পাবো, আমাকে যদি ন্যায্য পাওনাটা দেন, আমি ধরেন একটা ভবিষ্যতে একটা কিছু করতে পারবো। তো ওনারা আমাকে এভাবে বললা প্রথমে আমাকে 1 লাখ টাকা দিছে। 1 লাখ টাকা দিয়ে বলছে যে যখন রেজিস্ট্রি করবো তখন রেজিস্ট্রি দিয়ে দিবি, এখন হইলো জায়গার দাম 60,000 টাকা, তুই 1 লাখ টাকা নিয়ে যা। তো আমি প্রথমে টাকা ধার চাইছিলাম, মানে ধার দিবে না, আমাকে হচ্ছে 1 লাখ টাকা দিবে জায়গার বিনিময়। তো পরে আমি টাকা আইনা কাজ ধরছি। কাজ ধরার পরে মানে আমার টাকা শর্ট পড়ছিল, প্রথম আমি 1 লাখ টাকা দিয়ে শুরু করছি, যে আমি বুঝছি যে এখন আমার একটা ঘর করা দরকার থাকার জন্য, আমার মাথার উপর একটা ছাদ দরকার। তো এক পর্যায়ে ওই মামারা আমাকে ওই জায়গাটা পরে 2,25,000 টাকা দিছে। মানে একটু মামাদের ওই ছোট মামার সাথে কথা কাটাকাটি হয়েছে আর কি, যে ছোট মামা আমার জায়গাটা রেজিস্ট্রি করে নিছে। তো পরে আমি বাড়ির কাজ টাজ কমপ্লিট করছি। এরপরে দেখলাম যে না, আমার তো মানে বিয়ে শাদী করা দরকার। তো পরে আমি 2016 সালে আমি বিয়ে করছি, তখন আমার ব্যবসা চলমান। তখন আমি নিজেও এই উইডিংয়ের ভিডিওগ্রাফির কাজগুলো করি, যেহেতু নিজে কাজ জানি, আর এডিটিংয়ের কাজগুলো করি। আমাদের শহরের আশেপাশে যারা আমার পরিচিত সবাই আমার কাছে আসে। মোটামুটি ব্যবসা কি ধরনের আলহামদুলিল্লাহ। কাজ করেন আপনি ভিডিওগ্রাফিতে? ভিডিওগ্রাফি এটা করছিলাম হচ্ছে উইডিংয়ের, সিনেমাটোগ্রাফি, উইডিংয়ে যে ভিডিওগুলো করে এগুলো আর কি। আর হচ্ছে ফটোগ্রাফি, মানে বিয়েতে যেই ভিডিও ফটোগ্রাফি যেগুলো করে এগুলো, আর এডিটিং এগুলো আমি নিজে করতাম। আর আমার সাথে 2জন ছিল, ওদেরকে দিয়ে করাইতাম, ওরা আমার ভাইয়ের মতো ছিল, ওদেরকে দিয়ে করাইতাম, আমি নিজেও করতাম। তো বিয়ে শাদী করার পরে হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন যারা আছে তারাও সবাই, মানে আমি জানাইছি যে দেখেন আমার বাবা মা নাই, এরকম আপনারা দেখেন যে আপনারা মেয়ে দিবেন কিনা, মানে সবাইকে জানাই। তারপরে আমার যে বোনের জামাই বা আমার মামারা, মানে সবাইকে আমি নিয়েই গেছি। মানে আমরা মানে মুরব্বি 10-12 জনকে নিয়ে আমি মানে বিয়েতে গেছি, বিয়ে করছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন আমার একটি কন্যা সন্তান আছে। আপনার ওয়াইফ আপনার এই গল্পটা জানে? আমার ওয়াইফ আমার এই গল্পটা জানে। প্রথমে জানতো না, প্রথমে জানতো আর কি যে এমনি মা নাই, হয়তো বা বাবা মা মারা গেছে, একটা সময় তো সবাই মারা যায়। তো এখন জানে কিন্তু কিভাবে দেখে আপনাকে, মানে আপনি সংসার জীবনে সুখী কিনা? সংসার জীবনে সুখী বলতে, ও আমার কাছে একটা জিনিসই খারাপ লাগে, ও শুধু মাঝে মাঝে যখন মানে সাংসারিক জীবনে তো ঝগড়া টগড়া টুকটাক হয়, তো ও শুধু আমাকে একটা কথা কয়েকবারই বলছে যে আপনার মা এমনিতেই তো বিষ খেয়ে মরে নাই। এটা একটা বড় সমস্যা। কথাটা কয়েকবার আমাকে বলছে। তো এই কথাটা ও যখন আমাদের বাড়িতে আসছে, সর্বপ্রথম আমার ওই সৎ মা ওরে বলছে যে ওর মা তো বিষ খেয়ে মারা গেছে। তো আর কি এই জিনিসটা যখন বলে তখন আমার কাছে খুব খারাপ লাগে। তো আমার এখন, আপনি তাকে কখনো বলেছেন যে তুমি এই জাতীয় কথা না বলতে? হ্যাঁ বলছি যে আমার মারে নিয়ে যাতে কখনো কোনো কথা না বলে। আর আমার একটা কথা হচ্ছে কি, যে আমি তো এটা পরিস্থিতির শিকার, আমি তো মানে কি বলবো, এখানে তো আমার কোনো দোষ নাই।
আমার মা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও তো একটা পরিস্থিতির শিকার। তো আল্লাহ, আমার একজন কন্যা সন্তান আছে, তার এই 2-2.5 মাস পরে তার হচ্ছে 4 বছর পূর্ণ হবে। তো আমার মেয়ে হওয়ার পরে এখন আমার মেয়ে আমাকে যথেষ্ট আমার ভক্ত। আমাকে ছাড়া আমার মেয়ে মানে কিছুই বোঝে না। কেন বললেন আপনার এই গল্পটা আজকে রেডিওতে? আপনার কারণটা কি ছিল? কারণটা হচ্ছে, আমার তো আসলে একটা ছোটবেলা থেকে আমি ধরেন মানে আমি যে কি পরিমাণ লাত্তি উষ্টা খাইছি জায়গায় জায়গায়, মানে এটা আমি ছাড়া আর কেউ মানে অনুভব করা সম্ভব না, মানে ফিল করা সম্ভব না, একমাত্র আমি ছাড়া। মানে আমি যেখানে কাজ শিখতে গেছি, যেখানে কাজ শিখছি, মানে এমন সময় গেছে রমজান মাস, আমি রোজা, দেখা গেছে ক্ষুদ্র একটা বিষয় নিয়ে দেখা গেছে আমার সাথে গালাগালি হয়েছে। মানে এই যে এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, এই যে একটা স্ট্রাগল। তারপর বিশেষ করে সবচেয়ে বেশি বিষয়টা আমার খারাপ লাগছে যে আমার মানুষের সিম্পেথি নিয়ে বড় হইতে হয়েছে। মানে মানুষ সবসময় আমাকে খুব করুণার সাথে দেখছে যে আরে ওর মা নাই, আরে ওর মা নাই, মানে এই বিষয়টা আমার কাছে। কিন্তু আমার 12 বছর পর্যন্ত আমার বাবা বেঁচে ছিল। আমার যখন 12 বছর বয়স তখন আমার বাবা বেঁচে ছিল, কিন্তু আমার বাবা বেঁচে থাকতো আমাকে দেখাশোনা করে নাই। আর আমার মামারা সবসময় খোঁটা দিত যে তোর বাপের তো টাকা পয়সার কম নাই। মামারা দিত এই খোঁটা, আর বাপেও দিত, বলতো তোর মামাদের তো অভাব নাই। মানে আমার মানে আপনি ভাবতে পারেন যে সেটাই। একদিন আমার জুতা লাগবো, আমার নানার বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছি, আয়শা আব্বারে যখন বলছি যে আমার জুতা লাগবে, আমার এই স্মৃতিটা এখনো মনে আছে। আমার রিসেন্ট বড় যে যে মানে আগের ঘরে যে 3 ভাইয়ের মধ্যে সবার ছোট আমার বড় শরীফ, মানে ওর জুতা আমি চুরি করে নিয়ে গেছি। মানে আসছি যখন আমাকে বলছে যে তোর মামারা কিনা দেয় না, তখন ওর জুতা আমি পইরা নিয়ে গেছি। এরপরে ওই যে বললাম যখন ক্লাস 5-এ আমি আমাকে নিয়ে ভর্তি করাইলো, পরীক্ষার সময় পরীক্ষার ফিস দেয় নাই। আর হচ্ছে আমাকে স্কুলে পড়ায় নাই, স্কুলে পড়ার খরচ মাদ্রাসায় হচ্ছে, মাদ্রাসার যেই কয়দিন পড়ছি মানে মাদ্রাসা হচ্ছে আমার এতিমখানায় পড়তে হয়েছে। আর তখনকার সময় এতিমখানা ছিল অন্যরকম, বর্তমানে তো এখন অনেক উন্নত হয়েছে। তখনকার সময় হচ্ছে বছরে 6 মাস হচ্ছে মাদ্রাসা হচ্ছে কালেকশন করতে হইতো, মানে এই মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে ধান চাউল এগুলো কালেকশন করতে হইতো, মানে পড়াশোনা হইতো না। মানে আমার পড়াশোনা ওই দিক দিয়ে মানে টোটাল নষ্ট হয়েছে। কিন্তু আমি যেই কয়েকদিন লেখাপড়া করছি আমি কোনোদিন মানে পড়ার সময় পাই নাই, যে আমি যখন আমি সবক দিব বা ক্লাসে যখন পড়বো ওই পড়ার সময়টা পাই নাই। কিন্তু আমি পড়ার সময় ঠিকই পড়া দিছি। মানে ফ্যাসিলিটিসের কারণে আমার মানে লাইফটা ধ্বংস হয়ে গেছে। অথচ আমার একজন আমার ইয়ারমেট, একজন কলেজের প্রফেসর ভালো ভালো অবস্থানে আছে। তো আমি একটা কথা বলার কি, আমি বলতে চাই আপনার মাধ্যমে যে আমি বর্তমানে কিছু কিছু সমস্যা ফেস করি। বর্তমানে সমস্যাটা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ যখন দিতে যাই তখন মানে সার্টিফিকেটকে মূল্যায়ন করে। সার্টিফিকেটকে মূল্যায়ন করবে এটাই স্বাভাবিক, আমি এটাকে মানে সম্মান করি। কিন্তু আমি বলতে চাই যে যে আমি একটা মানে পরিস্থিতির শিকার, মানে এটার জন্য কিন্তু আমি দায়ী না। মানে একটা সামাজিক একটা পরিস্থিতির শিকার হয়ে আমি এভাবে, আমি যে পড়াশোনা করতে পারি নাই এটার জন্য তো আমি দায়ী না। কিন্তু আমি বলতে চাই আপনার মাধ্যমে, এটা কতটুকু প্রচার হবে আমি জানি না, আমার রিকোয়েস্ট থাকবে যে মানে একাডেমিক লেখাপড়ার বাইরেও যে কারিগরি যে একটা শিক্ষা, ধরেন আমি একটা ভালো মানুষের সাথে থাকছি, থাইকে আমি কিছু শিখছি, ভালো ব্যবহার শিখছি, ভালোভাবে চলাফেরা শিখছি, একটা কারিগরি কাজ শিখছি, মানে এটাকে যদি মূল্যায়ন করা হয়, হ্যাঁ, তাইলে আমার মনে হয় যে আপনার সাথে একমত আমি। আমরা চমৎকার বলেছেন। মূল কথা হচ্ছে যে দেখেন, কিছু মানুষ পরিস্থিতির শিকার, যেমন আপনার গল্পটা কিন্তু আমি আগাগোড়া যেটা দেখলাম যে আপনি পরিস্থিতির শিকার, এবং এই শিকার অবস্থার মধ্যেও আপনার একাডেমিক কোয়ালিফিকেশন না থাকার পরেও আপনি একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটা ভিডিও এডিটর হিসেবে আছেন। একটা বিশাল ব্যাপার, এক। আর 2 নম্বর হচ্ছে যে আপনি যতটুকু পেয়েছেন আপনার জীবনে ততটুকুই আপনি কাজে লাগিয়েছেন। হ্যাঁ, ওই যে দেখলেন কেউ একজন এডিট করছে, কম্পিউটারের নলেজ আছে, ওখানে গিয়ে আপনি কাজ করার সুযোগ পেলেন, সেটাই আপনার জীবনে রুটি রুজি। আমি শুধু দেখে দেখে শিখছি, আমি দেখছি ওনারা কাজ করতেছে পিছন থেকে, আমি দেখে দেখে শিখে ফেলছি। সুতরাং আমরা এটা কি বড় করে দেখব, এবং আমি মনে করি যে আসলে খুব ক্ষুদ্র একটা গল্প, কিন্তু এই ক্ষুদ্র গল্প থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। নেভার গিভ আপ, কখনোই আপনারা গিভ আপ করবেন না।
জন্ম যেখানেই হোক না কেন কর্ম যেন ভালো হয় আমাদের, এটাই হচ্ছে আজকের এই গল্প।